হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমরা আলোচনা করতে যাচ্ছি তড়িৎ বিভব চ্যাপ্টারের লাস্ট টপিক। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু তড়িৎ স্থিতিশক্তি। তো এর আগে আমি অনেক ভিডিও দিয়ে রেখেছি, পুরো তড়িৎ বিভব চ্যাপ্টারটার পার্ট পার্ট করে ভিডিও দেওয়া আছে। তোমরা যারা নিউ ভিউয়ার্স আছো তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো ভিডিওগুলো। আর আজকের ভিডিওটা খুব এক্সাইটিং হতে যাচ্ছে, তার কারণ আমি এই ভিডিওর শেষে অনেক ধরনের অঙ্ক রেখেছি তড়িৎ স্থিতিশক্তি রিলেটেড। আশা করি পুরো ভিডিও দেখার পর তোমাদের তড়িৎ স্থিতিশক্তি রিলেটেড কোনো প্রবলেম থাকা উচিত নয়। তো শুরু করতে যাচ্ছি আজকের টপিক তড়িৎ স্থিতিশক্তি। তো দেখো, তড়িৎ স্থিতিশক্তি বিষয়টা কি? তড়িৎ বিভব আমরা পড়েছিলাম। তড়িৎ বিভবে কি বলা হয়েছিল? যে কোনো একটা আধান থেকে নির্দিষ্ট একটা দূরত্বে অসীম দূর থেকে একটা একক ধনাত্মক আধানকে আনতে গেলে যে কৃতকার্য করতে হয় তাকে কি বলা হয়? তড়িৎ বিভব। ওকে, কিন্তু তড়িৎ স্থিতিশক্তি বিষয়টা একটু আলাদা। তড়িৎ স্থিতিশক্তি কিন্তু একা কোনো একটা আধানের ক্ষেত্রে তৈরি হয় না, এই কথাটা তোমরা মনে রাখবে। কি বললাম? তড়িৎ স্থিতিশক্তি এককভাবে কোনো আধানের কখনোই তৈরি হওয়া সম্ভব নয়। এটাতে একদম মাথায় ঢুকিয়ে নাও। কি বললাম? তড়িৎ স্থিতিশক্তি সবসময় হয় দুটো বা তার থেকে বেশি আধান যদি কোনো একটা জায়গাতে থাকে তবে গিয়ে তড়িৎ স্থিতিশক্তি থাকা সম্ভব। আদারওয়াইজ একটা আধানের পক্ষে তড়িৎ স্থিতিশক্তি সম্ভব নয়। ওকে, তো আমরা তড়িৎ স্থিতিশক্তির যদি সংজ্ঞাতে আসি, কি বলবো? আচ্ছা, বিভবে কি বলা হয়েছিল? যে অসীম থেকে একটা একক ধনাত্মক আধানকে কোনো একটা আধানের তড়িৎ ক্ষেত্রে আনতে যে কৃতকার্য করতে হয় তাকে বলা হয় তড়িৎ বিভব। স্থিতিশক্তির ডেফিনেশনটা সামান্য চেঞ্জ, একটু আলাদা। কি বলা হচ্ছে? একাধিক, অসীম থেকে একাধিক আধানকে এনে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ সংস্থা তৈরি করতে। একাধিক, কিন্তু একটা নয়, একাধিক আধানকে অসীম থেকে এনে কোনো আধানের তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ সংস্থা তৈরি করতে যে কৃতকার্যের প্রয়োজন হয় তাকে বলা হবে তড়িৎ স্থিতিশক্তি। আশা করি বোঝা গেছে বিষয়টা। এখন এই তড়িৎ স্থিতিশক্তির রাশিমালাটা কেমন হয় আগে ছোট্ট করে একটু দেখে নিই, তারপরে চলে আসবো এর অঙ্কে। তো ডিডাকশন, আমরা ডেরিভেশন করব। ডেরিভেশন করব। ধরে নাও এখানে একটা বিন্দু, এটা এ বিন্দু, আর এখানে হচ্ছে একটা পয়েন্ট বি। ওকে, তো এই এ পয়েন্টে একটা আধান রয়েছে Q1, আর এ থেকে বি পয়েন্টের যে দূরত্ব, সাপোজ আমি এই ডিস্টেন্সটা ধরে নিচ্ছি ডি হচ্ছে এদের মধ্যেকার ডিস্টেন্স। আচ্ছা, আর বি বিন্দুতে আধান আছে ধরে নিচ্ছি Q2। ওকে, তো এখানে স্থিতিশক্তি রাশিমালা দেখো, দুটো আধান চলে এসছে, মানে স্থিতিশক্তি আসতে পারেই পারে। কিভাবে হচ্ছে দেখো, প্রথমে তো ধরে নাও যে এখানে কোনো আধান নেই, ধরে নাও কোনো আধান নেই। তাহলে অসীম থেকে একটা একক ধনাত্মক আধানকে এই বি বিন্দুতে আনতে যে কৃতকার্য করতে হয় তাকে আমরা কি বলি? বিভব। হ্যাঁ কি না? তাহলে এই কিউ আধানের জন্য বি বিন্দুতে বিভব কত হবে বলো? ভি সমান কত হবে না Q1 × 1, এখানে একক ধনাত্মক আধানকে নিয়ে এসছো, Q1 × 1/4πε0 × ডিস্টেন্স, এটা হচ্ছে ডি। এটা এই আধানের জন্য এখানকার বিভব। এইবার ধরে নাও অসীম থেকে আরও একটা আধানকে Q2 মানের একটা আধানকে এনে এখানে তুমি রাখতে চাইছো। তাহলে অসীম থেকে যদি Q2 আধানকে এনে এখানে রাখো তাহলে তোমাকে কৃতকার্য করতে হবে। এখন কৃতকার্য সমান কি না বিভব পার্থক্য ইন্টু আধান, আর ওই যে কৃতকার্য ওটাই হচ্ছে এই আধানটার বা এই সংস্থাটার তড়িৎ স্থিতিশক্তি। তো স্থিতিশক্তির যদি আমি সিম্বল ইউ দিয়ে ডিফাইন করি, স্থিতিশক্তি সমান কত না বিভব পার্থক্য ইন্টু আধান। এখন ভেবে দেখো, আধানটাকে কোথা থেকে, এই Q2 আধানকে কোথা থেকে আনছো না ইনফাইনিটি থেকে আনছো। তাহলে ইনফাইনিটির পোটেনশিয়াল ভি ইনফাইনিটি, আর এখানকার বিভব কত বের করেছি কিউ আধানের জন্য? ভি বের করেছিলাম। তাহলে অসীম থেকে আধানটাকে আমি এখানে আনতে চাইছি, তাই কৃতকার্য বা স্থিতিশক্তি কত হবে না বিভব পার্থক্য ডেল্টা ভি ইন্টু আধান কত Q2 যাকে তুমি আনতে চাইছো। তো বিভব পার্থক্য কত না অন্তিম বিভব মাইনাস প্রাথমিক বিভব, যেখানে আগে আধানটা ছিল। তো কত হবে অন্তিম বিভব ভি মাইনাস ভি ইনফাইনিটি হোল ইন্টু Q2, ঠিক কিনা?
চলো ক্যালকুলেশন করা যাক। এখন অসীমে থাকা যে কোনো বস্তুর বিভবের মান সবসময় কি হয়ে যায়, 0 হয়ে যায় না? এর আগের লেকচারে বহুবার বলেছি। তাহলে এটা যদি 0 হয়ে যায় আর ভির ফর্মুলা আমরা জানি, মান পুট করব, তাহলে কত আসবে? বা এখানে লিখতে পারি যে স্থিতিশক্তি ইউ সমান ভি ইন্টু কিউ টু। তাহলে স্থিতিশক্তি সমান পাচ্ছি আমরা বিভব পার্থক্য ইন্টু আধান। তাহলে এর যদি ফর্মুলাইজেশন করবে বলো, তাহলে স্থিতিশক্তি ইউ সমান দাঁড়াচ্ছে, ভির জায়গায় মান পুট করো, Q1/4πε0D হোল ইন্টু Q2। তাহলে স্থিতিশক্তি রাশিমাল আমরা পেয়ে গেলাম। যে কোনো দুটো আধান যদি ডি দূরত্বে অবস্থান করে তাদের মধ্যেকার স্থিতিশক্তির ফর্মুলা কি হবে না, আধানগুলোর গুণফল Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু এই ডিস্টেন্স ডি। বোঝা গেছে? তাহলে আরেকবার বলে দিই আমি কি করলাম না, প্রথমে আমি এখানে ধরেছিলাম এখানে একটা অসীম থেকে একক ধনাত্মক আধানকে আনা হয়েছে। তাহলে এই আধানের জন্য এখানকার বিভব কত না, ভি সমান Q1 ইন্টু 1/4πε0 ইন্টু এই ডিস্টেন্স ডি। এবার অসীম থেকে Q2 আধানকে এনে ওই জায়গাতে রাখতে চাইছো, তাহলে কৃতকার্য কত না, বিভব পার্থক্য ইন্টু আধান Q2কে আনতে চাইছো। বিভব পার্থক্য কত না, এখানকার ভোল্টেজ ভি, এই আধানের জন্য ভোল্টেজ ভি, আর অসীমের ভোল্টেজ ভি ইনফিনিটি ইন্টু Q2। ব্যাস, ফর্মুলা আমাদের রেডি। বোঝা গেছে স্থিতিশক্তি রাশিমালা আমি কিভাবে ডিরাইভ করলাম? চলো এবার এখান থেকে আমরা অঙ্ক করি। স্থিতিশক্তি কত, যেমন তোমাদের সামনে একটা কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে, 1 মাইক্রোকুলম্ব মানের দুটি আধান পরস্পর থেকে 1 মিটার দূরে আছে, সংস্থার স্থিতিশক্তি কত? তো ছবিটা এঁকে ফেলো। ধরে নাও এইখানে একটা আধান কিউ আর এইখানেও একটা আধান কিউ, একই মানের আধান বলে দিয়েছে, 1 মাইক্রোকুলম্ব মানের দুটো আধান। তো এখানকার আধানটার মান কত, 1 মাইক্রোকুলম্ব, আর এই আধানটার মান 1 মাইক্রোকুলম্ব। এদের মধ্যেকার সেপারেশন কত বলে দিয়েছে না, এদের মধ্যেকার সেপারেশন বলে দিয়েছে D ইকুয়ালস টু 1 মিটার। তো স্থিতিশক্তির ফর্মুলা বসাও, ইউ সমান কত না, কিউ ইন্টু কিউ, যেহেতু একই আধান না ওই কারণে কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডিস্টেন্স ডি। এখন কিউর মান কত, 1 মাইক্রোকুলম্ব, তাহলে 1 মাইক্রোকুলম্ব কিউ সমান কত, 10⁻⁻6 কুলম্ব, তাই না? তো কত, 10⁻⁻6 -6 মানে 10⁻⁻12। আচ্ছা, 1/4πε0 এর মান কত, 9 ইন্টু 10⁹9। তো 1/4πε0 হয়ে গেল 9 ইন্টু 10⁹9 ডিভাইডেড বাই ডি, 1/d এর মান কত, 1 মিটার। তো হয়ে গেল 9 ইন্টু 10⁻³ জুল। হলো স্থিতিশক্তি রাশিমালা আমাদের থেকে আমরা ফর্মুলা ইউজ করে স্থিতিশক্তির মানটা পেয়ে গেলাম। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। তোমাদের সামনে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, 1 মিটার বাহুর একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে 1 মিলিকুলম্ব মানের 4টি আধান আছে, সংস্থার স্থিতিশক্তি কত? কিভাবে করছি দেখো, এই হচ্ছে বর্গক্ষেত্র দেখা যাচ্ছে, হ্যাঁ এই হচ্ছে বর্গক্ষেত্র, যার আমি এইখানকার যে আধানটা এটাকে বলছি Q1, এটাকে বলছি Q2, এটাকে বলছি Q3 আধান, আর এটাকে বলছি Q4। যদিও প্রত্যেকটা আধানের মান কত, 1 মিলিকুলম্ব। পাশে লিখে দেব Q1 সমান Q2 সমান Q3 সমান Q4 সমান 1 মিলিকুলম্ব, মানে 10⁻³ কুলম্ব। ওকে, এখন এর যে বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 1 মিটার। 1 মিটার, সব বর্গক্ষেত্র তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার 1 মিটার 1 মিটার এইরকম। আচ্ছা, এখন এখানে কটা স্থিতিশক্তির পার্ট পাচ্ছি দেখো। তো স্থিতিশক্তির মোট মান ইউ, দেখো এখানে 4টে আধান যেহেতু আছে তাহলে 1 2 এর জন্য স্থিতিশক্তি, এদের জন্য স্থিতিশক্তি, এদের জন্য স্থিতিশক্তি, এদের জন্য স্থিতিশক্তি, 4টে পেলাম। 4টেই কি শেষ? ভেবে দেখো দেখি, এই আধানের জন্য এরও একটা স্থিতিশক্তি পাবো, এই আধানের জন্য এর উপর স্থিতিশক্তি পাবো। এখন কথা হচ্ছে কি করে বুঝবো আমরা 4টে আধানের জন্য এখানে 6খানা পার্ট পাচ্ছি? দেখো এইখানে একটা ফর্মুলা রয়েছে যে MCN, এই ফর্মুলা MCN, যারা পিওর সায়েন্সের স্টুডেন্ট তারা ভালো বুঝতে পারবে। MCNকে এইভাবে, n এর মান কত, n এর মান অ্যাকচুয়ালি এটাকে 2 লিখে দাও, MC2। যেহেতু স্থিতিশক্তি সবসময় দুটো আধানের মধ্যে ক্রিয়া করে
এবার সংস্থাতে কতগুলো আধান আছে না এম সংখ্যক আধান আছে। কাদের মধ্যে ক্রিয়া করছে স্থিতিশক্তি? দুটো আধানের মধ্যে ক্রিয়া করছে। তো আমি এখানে লিখে দেব এম হচ্ছে, এটাকে যদি আমি ভেঙে ফেলি এরকম লেখা হয় যে এম ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এম মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, যেখানে এমটা কি না এমটা হচ্ছে সংস্থার আধান সংখ্যা, সংস্থার আধান সংখ্যা হয়েছে। আচ্ছা, এখন এখানে যেমন তোমার এই এক্সাম্পলে দেখো এখানে 4টে আধান আছে, বর্গক্ষেত্রে 4টে আধান আছে, তাহলে কী হবে বলো? সংস্থাতে 4টে আধান, তাহলে এইভাবে লিখবো কটা স্থিতিশক্তি পাবো, মানে স্থিতিশক্তির কটা পার্ট পাবো। দেখো 4C2, 4C2 মানে কত? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত? 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল। এখন জানো তোমরা নিশ্চয়ই যে 4 ফ্যাক্টোরিয়াল মানে ভাঙলে এইভাবে হয়, 4 3 2 ইন্টু 1 এরকম ভাঙতে হয়। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 ইন্টু 1। 4 মাইনাস 2 মানে কত? 2 ফ্যাক্টোরিয়াল। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, তাহলে 2 2 4, 3 2 6। দেখো আমরা এখানে 6টা পার্ট পাবো, স্থিতিশক্তি 6টা পার্ট পাবো, এবং সেটা আমরা লিখছি এখানে। দেখো তাহলে সংস্থার মোট স্থিতিশক্তি সমান, এটা না করলেও চলে, তো আমি জাস্ট এমনি দেখিয়ে দিলাম যে সংস্থা যদি এরকম এম সংখ্যক আধান থাকে তাহলে স্থিতিশক্তির কটা পার্ট পাওয়া যায়। তো দেখো এখানে 4টে আধান আছে, তাহলে কি করবো? 1-এর জন্য 2 এর স্থিতিশক্তি, তাহলে U12 প্লাস 2-এর জন্য 3-এর স্থিতিশক্তি U23 প্লাস 3-এর জন্য 4-এর স্থিতিশক্তি U34 প্লাস 4-এর জন্য 1-এর স্থিতিশক্তি প্লাস U41 প্লাস দেখো আরও আছে 1-এর জন্য 3-এর স্থিতিশক্তি U13 প্লাস 2-এর জন্য 4-এর স্থিতিশক্তি এই কর্ণ বরাবর U24। দেখলে কটা পার্ট পেলাম? 1 2 3 4 5 6। দেখো আমাদের 6টা বলেছিলাম, 4C2 থেকে এমনিতে বুঝতে পেরেছিলাম। চলো ক্যালকুলেশন করা যাক। এখন স্থিতিশক্তির ফর্মুলা বসাবো। স্থিতিশক্তির ফর্মুলা মনে আছে, Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু ডি। তো চলো U12 বেলা কী হবে ক্যালকুলেশন? এই যে U12 মানে 1-এর জন্য 2-এর উপরে কত হবে? প্রত্যেকের মান কত বলে দিয়েছিল? 1 মিলিকুলম্ব। তো আমি আগে কিউ দিয়ে লিখছি, তো কত আসছে? Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু এই ডিস্টেন্সটাকে আমি ডি বলছি, ডি প্লাস 2 3-র জন্য না Q2 Q3 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু ডি প্লাস এর বেলা Q3 Q4 বাই 4 পাই এপসাইলন নট ডি প্লাস Q4 Q1 বাই 4 পাই এপসাইলন নট ডি প্লাস Q1 Q3 বাই 4 পাই এপসাইলন নট ডি প্লাস Q2 Q4 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু ডি। ওকে, আচ্ছা এখন Q1 Q2 প্রত্যেকের মানই তো 1 মিলিকুলম্ব, প্রশ্নে বলে দিয়েছিলাম প্রত্যেকটার শীর্ষবিন্দুতে 1 মিলিকুলম্ব আধান আছে, তাই না? তো কত আসছে মিলিকুলম্ব মানে 10⁻³ তো দেখো প্রত্যেকটার মধ্যেই একই মানের আধান আছে, প্রত্যেকটার মান একই, তার মানে এক কাজ করতে পারি আমি। আচ্ছা এখানে আরেকটা গল্প ভুল হয়ে গেল। 1 2-এর জন্য ডিস্টেন্স কত? ডি। 2 3-এর জন্য ডিস্টেন্স কত? সেই ডি। 3 4-এর জন্য ডিস্টেন্স কত? ডি। 4 1-এর জন্য ডিস্টেন্স কত? ডি। কিন্তু 1 3-এর জন্য ডিস্টেন্স কত? 1 3 মানে এই ডিস্টেন্সটা এর মান কত? এদের যদি দৈর্ঘ্য ডি হয়, এটা কত? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহু, তাহলে এখানে একটা √2 ইন্টু ডি আসবে না, √2 ইন্টু ডি। আচ্ছা 2 4-এর জন্য, 2 আর 4-এর জন্য এটাও তো সেই √2 ইন্টু ডি, তো এটা হয়ে যাবে √2 ইন্টু ডি। তো ক্যালকুলেশন করা যাক। Q1 Q2 এর মান সেম যদি হয়ে যায়, সবার মান তো একই মিলি করে আসছে, তাহলে এক কাজ করি 4 ইন্টু, তো প্রত্যেকেরই আধান মিলিকুলম্বের সঙ্গে সমান, তাহলে 4 ইন্টু 1 মিলিকুলম্ব মানে 10⁻³ ইন্টু 10⁻³ তো Q1 Q2 হয়ে গেল। তো ডিভাইডেড বাই কত আসছে? 4 পাই এপসাইলন নট ইন্টু ডিস্টেন্স ডি। এটা কার জন্য পেলাম? এইটার জন্য পেলাম, এইটা 3টে 4টে, এই 4টের জন্য পেয়ে গেলাম, কারণ প্রত্যেকের আধানের মান তো একই। Q1 এর মান Q2 এর মান সবার মানই তো মিলিকুলম্ব 10⁻³, তাই না? তাহলে 1 2 3 4টে সবার মান যদি একই হয়, তাহলে একটা ইন্টু 4 করে দিয়েছি, ইন্টু 4 করে দিয়েছি, একটা পেয়ে গেছি। প্লাস এবার এইটার পালা। এখানে দেখো Q1 Q3 সেই Q2 Q4 সব একই মান, তাহলে এক কাজ করি, এইটা আর এইটা সেম, তাহলে লিখব 2 ইন্টু এটা কত আসবে? 10⁻³
ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু এ ডিস্টেন্স কত √2 ইন্টু ডি। এই তো গল্প হয়ে গেল। তো ক্যালকুলেশন করা যাক কত আসছে। আচ্ছা কমন চলে আসবে তো, কত আসছে বলো তো 1/4πε0 ইন্টু ডি কমন নিয়ে নাও, আর ওপরে 10⁻³ -3 মানে 10⁻⁻6 কমন চলে আসছে, ইন্টু 2ও কমন চলে আসছে। তাহলে এখানে পড়ে রইল কত শুধুমাত্র 2, আর এখানে কত পড়ে রইল প্লাস 1/√2, এইটা পড়ে রইল, তাই না? দেখো ক্যালকুলেশন করে এটাই আসছে। আচ্ছা ঠিক আছে, দেখি এখানে 2 আর এখানে কত 2 কমন নিলে 1/√2, ঠিক আছে ওকে। তো ডির মানটা কত, এদের ডিস্টেন্সের মান 1 মিটার বলে দিয়েছিল, আর 1/4πε0 এর মান কত হয় 9 × 10⁹, তাহলে আসছে 9 × 10⁹, তাই না? 1/4πε0 কত হয় 9 × 10⁹। তো 9 × 10⁹, ডির মানটা 1, ডির মানটা নিচে 1, আর উপরে 10⁻⁻6 ইন্টু 2 থাকছে কত 2 প্লাস 1/√2। তো ক্যালকুলেশন করো, 9 2 18, তার মানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না। আচ্ছা এই দিকটা মুছতে হবে, ঠিক আছে আমি এই দিকটা মুছে দিলাম। তো সমান কত আসছে, আমি এই ক্যালকুলেশনটাকে এদিকে করছি, কত আসছে 9 2 18, তাহলে 18 × 10⁻³ হয়ে যাবে, প্লাস 9 -6 মানে 10⁻³ আর হয়ে যাচ্ছে 2 প্লাস 1/√2, দ্যাট উইল বি ইয়োর আনসার। ঠিক আছে, এত জুল। তাহলে স্থিতিশক্তির মান পেয়ে গেলাম আমরা এত জুল, বোঝা গেছে? তো এখানে সবার মান যদি Q1 Q2 বদলে Q ধরে করতাম তাহলেও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে আরামসে প্রত্যেকের আধান তো একই, তো আরাম সেগুলো কমন চলে আসতো, এইভাবে আমরা সলভ করব। তো যাব আমরা নেক্সট প্রবলেমে আমরা যাব। নেক্সট একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, এটা IIT 2000 সালের কোয়েশ্চেন। প্রশ্ন কি বলছে যে সমদ্বিবাহু ত্রিভুজটির কিউ এর কোন মানে সংস্থার স্থিতিশক্তির মান 0। এখন সংস্থার স্থিতিশক্তি বলতে কোনটা দেখো, এই আধানের জন্য এর স্থিতিশক্তি, এর জন্য এর স্থিতিশক্তি, আর এর জন্য এর স্থিতিশক্তি। তার মানে তিনটে আধান তো, মানে 3C2, তো 3 ফ্যাক্টোরিয়াল বাই কত 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 - 2 এর ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 × 2 × 1 ডিভাইডেড বাই 2 × 3 - 2 মানে কত 1 ফ্যাক্টোরিয়াল, 2 দিয়ে কাটলো মানে 3টে, মানে এখানে স্থিতিশক্তির আমরা 3টে পার্ট পাবো। চলো ক্যালকুলেশন করা যাক। তো স্থিতিশক্তি ইউ, এইটার জন্য এর স্থিতিশক্তি কত Q × Q বাই A, প্লাস এইটার জন্য এর স্থিতিশক্তি কত Q × Q, দ্যাট ইজ Q² ডিভাইডেড বাই A, এইটার জন্য এর স্থিতিশক্তি কত প্লাস Q × স্মল q ডিভাইডেড বাই, এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, তো অতিভুজের মান √2 × বাহু মানে কত √2 × A সমান কত হয়ে যাবে, এর মানটা কি বলে দিয়েছে, এটা তো পুরো সংস্থাটার স্থিতিশক্তি, আর বলছে কিউ এর মান কত হলে, এই কিউ এর মান কত হলে স্থিতিশক্তির মানটা 0 হবে। তো স্থিতিশক্তির মানটাকে 0 বসিয়ে দাও। এইবার তো কিউ এর কোন মানের জন্য, তো ক্যালকুলেশন করো Q বাই এ কমন আসছে, তো বা Q বাই এ কমন নিয়ে নিলে পড়ে থাকছে কত এখানে ক্যাপিটাল কিউ, প্লাস Q বাই এ কমন নিলে কত থাকছে স্মল কিউ, প্লাস এখানে কত Q বাই এ কমন নিয়ে নিয়েছি তো বাইরের দিকে, তাহলে কত না ক্যাপিটাল কিউ বাই √2 ইকুয়ালস টু কত আসবে 0। তো Q বাই এটাকে এদিকে পাঠিয়ে 0 করে দাও, লিখে দাও Q বাই এ নট ইকুয়ালস টু 0, তো এইটা সমান তাহলে 0 হতে হবে। তো ক্যাপিটাল কিউ প্লাস এখানে কি রয়েছে বলো তো স্মল কিউ, আচ্ছা ক্যাপিটাল কিউকে কমন নিয়ে নাও, তাহলে কত পড়ে থাকছে 1 প্লাস 1/√2 প্লাস স্মল কিউ ইকুয়ালস টু 0, এইটা পড়ে থাকছে। তো ক্যালকুলেশন করো, এখানে কত আসছে Q × √2 প্লাস 1 ডিভাইডেড বাই √2 ইকুয়ালস টু, এদিকে নিয়ে চলে এসো মাইনাস কিউ আসছে। আচ্ছা তো এক কাজ করা যায়, তার মানে শুধুমাত্র কিউ এর ভ্যালুটা কত না -কিউ ইন্টু এখানে √2 ওপরে নিচে আসছে কত √2 প্লাস 1, ওকে। তো এদিকে ক্যালকুলেশন করা যাক, ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু -কিউ ইন্টু ওপরে নিচে √2 দিয়ে গুণ করে দাও, √2/√2 মানে কত √2/√2 মিলে 1 করতেই পারি আমি গুণ, তো √2 × √2 মিলে গুণ করে দাও, ওপরে কত আসছে 2, নিচে কত আসছে √2 সঙ্গে √2 গুণ করলে 2 প্লাস √2 × 1 মানে √2, তো এই হয়ে যাবে আনসার।
তো আমরা তাহলে বুঝলাম যে পুরো সংস্থাটার স্থিতিশক্তি 0 হবে যখন কিউ এর মান -2q/2 + √2। বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। তো স্টুডেন্টস, তোমাদের সামনে একটা প্যারাগ্রাফ রেডি আছে, বিশাল বড় একটা কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটা মন দিয়ে আমরা পড়ে আমরা করার চেষ্টা করি। কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 4, এবং এটা AIIMS মানে এইমসের পরীক্ষাতে 2000 সালে এসেছিল। ভালো কোয়েশ্চেন একটা। কি বলছে দেখো, 1 মিলিকুলম্ব এর একটি স্থির আধান থেকে 1 মিটার দূরে 2 গ্রাম ভরের এবং 1 মাইক্রোকুলম্ব আধানের কণাকে রাখা হলো। প্রশ্নটা আরামসে মন দিয়ে পড়ো, তারপরে কি কি দিয়েছে দেখো, কোন ফর্মুলা লাগানো যায় সেইটা তারপরে ভাবো। কণাটিকে ছেড়ে দেওয়া হলে সেটি বিকর্ষিত হয়। স্থির আধান থেকে 10 মিটার দূরে কণাটির বেগ কত? আচ্ছা, আগে প্রশ্নটা ছবিটা আঁকার চেষ্টা করি। কি বলছে, 1 মিলিকুলম্ব একটা স্থির আধান, মানে এখানে যে আধানটা আছে Q1, যার মান হচ্ছে 1 মিলিকুলম্ব। 1 মিলি মানে কত? 10⁻³ কুলম্ব, 10⁻³ কুলম্ব। এই একটা আধান থেকে 1 মিটার দূরে 2 গ্রাম ভরের 1 মাইক্রোকুলম্ব আধানের কণাকে রাখা হয়েছে। তো এখান থেকে কত দূরে না 1 মিটার দূরে আর একটা আধান আছে Q2, যার মান বলে দিয়েছে 1 মাইক্রোকুলম্ব মানে 10⁻⁻6 কুলম্ব। ওকে, এখন বলছে এবং এই কণাটার ভরও বলে দিয়েছে কত, এম বলে দিয়েছে 2 গ্রাম। 2 গ্রাম বলছে, দেখো এটা প্লাস এটাও প্লাস, এই আধানটা স্থির, এই আধানটাকে রেখে দেওয়া হয়েছে এখানে। যখনই আধানটাকে ছেড়ে দেওয়া হবে এর কী করবে, ছিটকে বেরিয়ে চলে যাবে। প্রশ্ন হচ্ছে যে কণাটিকে ছেড়ে দেওয়া হলে সেটি তো বিকর্ষিত হয়ে যায়। স্থির আধান থেকে যখন 10 মিটার দূরে আধানটা যাবে, এখান থেকে যখন 10 মিটার দূরে যখন যাবে, এই ডিস্টেন্সটা যখন 10 মিটার হবে, ও তো ছিটকে বেরিয়ে যাচ্ছে, তখন এইখানে ওর বেগ কত হবে? এই হচ্ছে প্রশ্ন, এখানকার বেগের মান কত? বেগের মান তো অঙ্কটা তাহলে কী করে সলভ করা যায় দেখো। তো এক কাজ করি, আধানটা যখন এইখানে ছিল, এই আধানের জন্য এর একটা স্থিতিশক্তি পাবো, আর আধানটা যখন বিকর্ষিত এখানে আসবে, এই আধানটার জন্য এখানে একটা স্থিতিশক্তি পাবো। তো দুটো স্থিতিশক্তির যে অন্তরফল ভেবে দেখো, আধানটা যখন বিকর্ষিত ছিটকে দূরের দিকে চলে যাচ্ছে, স্থিতিশক্তির মান কী হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে না? দেখো স্থিতিশক্তির ফর্মুলা কি, ইউ সমান কত, Q1Q2/4πε0 × D। বুঝতেই পারছো যে দুটো আধানের মধ্যেকার দূরত্ব যত বাড়বে, ভালো করে বোঝো, দুটো আধানের মধ্যেকার দূরত্ব যত বাড়বে, ডির মান যত বাড়বে, স্থিতিশক্তি কত কমবে? ডির মান যত বাড়বে স্থিতিশক্তি তত কী হবে? কমবে। তো আধানটা ছিল এইখানে, আর এই আধান তো টাইটলি আটকানো আছে এখানে, যখনই ছেড়ে দেওয়া হয়েছে দূরের দিকে পালাচ্ছে, মানে দূরের দিকে পালাচ্ছে মানে স্থিতিশক্তি কমছে, আর স্থিতিশক্তি কমছে মানে কি গতিশক্তি বাড়ছে। তার মানে আমরা স্থিতিশক্তি যেটা কমলো ওইটা ইকুয়ালস টু গতিশক্তিতে রেখে দেবো, তাহলে সেখান থেকে ভির মানটা পেয়ে যাব, বেগের মানটা পেয়ে যাব। চলো ক্যালকুলেশন করা যাক, কীভাবে করা যায় দেখো। আচ্ছা, এম এর মানটা লিখে ফেলো 1, এম এর মান কত বলে দিয়েছিল? 2 গ্রাম। 2 গ্রাম মানে 2 × 10⁻³ কেজি। তো ক্যালকুলেশন করা যাক। তাহলে এই অবস্থা তো ভেবে দেখো, আধানটা যখন এইখানে ছিল তখন একটা স্থিতিশক্তি ছিল, যখন বেরিয়ে গেছে এখানে তখন একটা স্থিতিশক্তি লাভ করেছে। তো এখানকার স্থিতিশক্তি থেকে এই স্থিতিশক্তিটা আস্তে আস্তে দূরের দিকে যাচ্ছে, মানে স্থিতিশক্তি কমে যাচ্ছে। তো এই স্থিতিশক্তি মাইনাস এই স্থিতিশক্তি করলে কি পেয়ে যাব? স্থিতিশক্তির হ্রাসটা পেয়ে যাব। যে পরিমাণ হ্রাস হচ্ছে দ্যাট ইজ কনভার্টেড ইনটু কাইনেটিক এনার্জি, ওটা গতিশক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে কাছাকাছি থাকার সময় স্থিতিশক্তির মান কত? U1। যখন এখান থেকে বেরিয়ে এদিকে চলে গেল স্থিতিশক্তি কত হলো? U2। তো U1 - U2 সমান কত না 1/2m × v², হ্যাঁ কি না? আচ্ছা, এখান থেকে ফর্মুলা বের করো। তাহলে v² সমান কত না 2, ওপরে গুণ হবে নিচে m ভাগ হবে 2/m × U1 - U2। ওকে, আচ্ছা এখন U1 আর U2 এর ফর্মুলাটা পাশে ক্যালকুলেশন করে নিই, তাহলে তো পুট করে দেবো, অঙ্ক হয়ে যাবে। U1 - U2, তো U1 - U2 ক্যালকুলেশন করো দেখি। U1 এর মান কত না যখন কাছাকাছি ছিল Q1 Q2 বাই দূরত্ব, তো Q1 Q2, Q1 এর মান কত বলো? আচ্ছা একটু এখানে ভেঙেই করি না, কি আছে, তো Q1 Q2/4πε0 × ডিস্টেন্স কত 1 মিটার, মাইনাস যখন এখানে গেছে কত Q1 Q2/4πε0 × ডিস্টেন্স কত
এখান থেকে 10 মিটার দূরে কত স্থিতিশক্তি 10 কমন নিয়ে নাও q1 q2 বাই 4 পাই এপসাইলন নট কমন নিলে 1 মাইনাস 1/10 তো 10 থেকে একবার দিলে 9 9 10 আচ্ছা q1 q2 এর মান কত বলো q1 এর মান কত 10⁻³ কুলম্ব q2 এর মান কত 10⁻6 কুলম্ব তো -3 আর 10⁻6 q1 q2 গুণ করো কত আসবে 10⁻9 আর আমরা জানি 1/4 পাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নটের মান হয় 9 × 10⁹ তো 1/4 পাই এপসাইলন নট হয়ে গেল 9 × 10⁹ ইন্টু 10 থেকে একবার দিলে 9 মানে 9 এর 10 তো 10⁻+9 -9 কাটলো উত্তর হলে আমাদের কত 9 × 9/10 ব্যাস বসিয়ে দাও তো 2 ডিভাইডেড বাই এম এর মান কত 2 × 10⁻³ কেজিতে করে নিয়েছি এসআই এককে করে নিয়েছি সব তালগোল পাকিয়ে দিয়েছিল আমরা এসআইতে করে নিয়েছি সবগুলোকে তো 2 × 10⁻³ ইন্টু u1 মাইনাস u2 মান পেয়েছি 9 × 9 ডিভাইডেড বাই 10 ওকে 2 2 ক্যান্সেল হচ্ছে 10⁻³ উপরে গেলে 10⁻+3 হয়ে যাবে আচ্ছা -3 আর 10⁻1 মিলে কত 10⁻², তাই না তাহলে হয়ে যাচ্ছে কত 9 × 9 × 10⁻²। এটা কার মান পেয়েছি ভির স্কোয়ারের মান তো ভির মান পেয়ে যাব রুট কত 9 × 10⁻² বা সিম্পলি একটা 9 বেরোবে আর একটা 10 বেরোবে মানে কত 9 × 10 দ্যাট ইজ 90 মিটার পার সেকেন্ড 90 মিটার পার সেকেন্ড। তো এইভাবে আমরা স্থিতিশক্তির আমরা অঙ্ক করব বোঝা যাচ্ছে কিভাবে আমরা করছি অঙ্কগুলো। আচ্ছা চলো আর একটা প্রবলেম দিয়ে শেষ করা যাক। তো নেক্সট একটা কোয়েশ্চেন তোমাদের সামনে রয়েছে কি বলছে দেখো একটা বিশাল বড় একটা প্যারাগ্রাফ আকারে আছে তো কি বলছে 1 মিলিকুলম দুটি আধানের মধ্যে দূরত্ব 12 মিটার 1 মিলিকুলম্বের আধান দূরত্ব কত 12 মিটার বলে দিয়েছে 12 মিটার মানে এটা 6 মিটার আর এটা হচ্ছে 6 মিটার ছবি অনুযায়ী আর কি। তাদের সংযোগ রেখা থেকে 8 মিটার দূরে -1 মাইক্রোকুলম আধান আছে এখান থেকে 8 মিটার দূরে -1 মাইক্রোকুলম আধান আছে সেটিকে ছেড়ে দিলে এটা ধরে রাখা হয়েছিল ছেড়ে দেওয়া মাত্র যখন সেটি সংযোজক রেখা অতিক্রম করবে তখন তার বেগ কত হবে মানে আধানটা যখন এই বরাবর যাবে তার বেগের মান কত হবে। এখন কি করে এদিকে যাবে ভাবো দেখো প্লাস আধান মাইনাসকে কী করবে এদিকে টানবে প্লাস আধান মাইনাসকে কী করবে এদিকে টানবে তো দুদিকে যদি এরকম করে সমান বলে টানে এর মান যা এরও মান তা সমান বলে যদি টানে আর এদের মধ্যেকার ডিস্টেন্স কত বলো এইটা 8 আর এইটা 6 তাহলে কত আসবে √6² প্লাস 8² মানে কত 10 এটাও তাহলে কত হয়ে যাবে 10 না। তো দেখো এদের মধ্যেকার বল যা আর এদের মধ্যেকার বল তা তো দুদিকে যদি সমান বল দিয়ে টানে ও কি করবে এই সোজা বরাবর যাবে সামনের দিকে যাবে এবং যাওয়ার পর যখন এই সংযোজক রেখা অতিক্রম করবে তখন তার বেগের মান কত হবে। দেখো একই কনসেপ্ট কি করব এই আধানটার জন্য এর স্থিতিশক্তি আর এই আধানটার জন্য এর উপর স্থিতিশক্তি মোট স্থিতিশক্তি বের করব ও যখন এখান থেকে এই বরাবর এখানে গিয়ে পৌঁছবে আবার এই আধানটার জন্য এর উপর স্থিতিশক্তি এই আধানের জন্য স্থিতিশক্তি বিয়োগ করে দেবো মোট স্থিতিশক্তির যে বিয়োগফলটা ওটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে স্থির ছিল গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে ক্যালকুলেশন কমপ্লিট। তো চলো ক্যালকুলেশন করি তো কত আসছে এখানকার স্থিতিশক্তির মান কত বলো এখানকার প্রাথমিক যখন আধানটা এখানে ছিল স্থিতিশক্তির মান কত না ইউ ইনিশিয়াল মাইনাস ও যখন এখান থেকে এইখানে গেল এখন ভেবে দেখো কাছাকাছি গেছে মানে কি এখান থেকে এখানে গেছে এখানকার অন্তিম স্থিতিশক্তি কত ইউএফ আর আগে যখন আধানটা এখানে ছিল প্রাথমিক স্থিতিশক্তি কত ইউআই মানে ইউ ইনিশিয়াল তাই না। তো আমরা কি করব স্থিতিশক্তির যে ডিফারেন্স যে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল স্থিতিশক্তির ডিফারেন্স সমান কত যে স্থিতিশক্তিটা কী হয়েছে চেঞ্জ হচ্ছে ওটা কিসে রূপান্তরিত হয়েছে গতিশক্তিতে মানে হাফ এম ইন্টু ভির স্কোয়ার। তো এখানে ক্যালকুলেশন করো না তো ভির স্কোয়ারের মান কত 2 ডিভাইডেড বাই এম ইন্টু ইউএফ মাইনাস ইউআই তো ভি সমান কত √2/m ইন্টু ইউএফ মাইনাস ইউআই।
তো এম এর মান জানি আমরা, শুধু ইউএফ মাইনাস ইউআই বের করে নিই। চলো, ইউএফ এর মান কত? ইউএফ মানে কি? যখন আধানটা এখান থেকে এইখানে এসছে, তো এই আধানের জন্য স্থিতিশক্তি কত বলো? তো কত আসবে? এখানকার মিলিকুলম্ব মানে 10⁻³ Q1 Q2 বাই দূরত্ব, তো 10⁻³ আর এই আধানটা যখন এখানে যাবে কত আসছে? 10⁻⁶ কুলম আধান আছে না এখানে বর্তমানে, এই আধানটা তো এইখানে গেছে। তো এই আধানের জন্য স্থিতিশক্তি এইটা ইন্টু এইটা বাই ডিস্টেন্স, 10⁻³ ইন্টু 10⁻⁶ ডিভাইডেড বাই ডিস্টেন্সের মান কত না 4πε0 ইন্টু 6 এইটা। আচ্ছা, এর জন্য এর স্থিতিশক্তি কত? এখানেও দেখো 10⁻³ হ্যাঁ কি না, মিলিকুলম তো 10⁻³ কুলম। এইটার জন্য এর স্থিতিশক্তি 10⁻³ ইন্টু 10⁻⁶ ডিভাইডেড বাই সেই একই ডিস্টেন্স, মানে একই আনসার, তাহলে ইন্টু 2 লাগিয়ে দাও, তাহলে ফাইনাল পেয়ে গেলাম। আর ইউ ইনিশিয়াল আগে কোথায় ছিল? এইখানে ছিল আধানটা, তো কত হবে? আধানের গুণফল বাই দূরত্ব, আর এরও আধানের গুণফল বাই দূরত্ব একই হবে, তো একটার জন্য বের করে ইন্টু 2 করে দেব। তো একটার জন্য কত আসছে বলো? 10⁻³ ইন্টু এর কত 10⁻, আধানটা যখন এখানে ছিল -6 বাই 4πε0 ইন্টু ডিস্টেন্স কত 10 হোল ইন্টু 2 এইটা। তো ক্যালকুলেশন করা যাক ইউএফ মাইনাস ইউআই, তো কমন চলে আসছে, তো 10⁻³ -6 মানে -9, -6 -3 -9, তো 10⁻⁹ ওপরে কমন চলে আসছে, ইন্টু 2ও কমন চলে আসছে, আর নিচে কত 4πε0 কমন চলে আসছে। শুধু ইউএফ এর বেলা কত 1/6 আর এখানে কত 1/10 আসছে, এইটা আসছে। তাহলে এক কাজ করি, দেখো 1/4πε0 এর মান কত 9 ইন্টু 10⁹ ইন্টু 10⁻⁹ ইন্টু 2, আর এখানে ক্যালকুলেশন করলে এখানে দেখো এক কাজ করো, নিচের হরটাকে সমান করে নাও, ওপরে 10 গুণ করে দাও, নিচে কত হয়ে যাবে 60, ওপরে 6 গুণ করে দাও, নিচে 6 গুণ করো, হয়ে যাবে কত 60। কীভাবে করলাম বুঝতে পারলে? মানে নিচের হরটাকে সমান করে দিলাম আর কি, ওপরে কি 10 গুণ করলাম, নিচে 10 গুণ করলাম, 10/10 গুণ করাই যায়, তাহলে হয়ে গেল কত 10/6, ওপরে 6 গুণ করেছি, নিচে 6 গুণ করেছি, 6 10 60, ক্যালকুলেশন তো করাই যায়। তো 10 থেকে 6 বাদ দিলে কত, ওপরে 4 আর নিচে কত থাকছে 60, তাই না? ওকে, তো 4 15 60, ওকে, তো হয়ে গেল 10⁻+9 -9 কাটলো, 9 দুগুণে 18 মানে 18 বাই নিচে কত পড়ে রইল 18/15, এইটা আমাদের ইউএফ মাইনাস ইউআই পেয়ে গেলাম। তো এখানে মান পুট করো, √2 ইন্টু ইউএফ মাইনাস ইউআইয়ের মান কত না √18, আচ্ছা কাটাকুটিতে চলে আসবে, 3 6 3 3 5 3 5, তো 6/5 আসছে আনসার। তো এখানে ক্যালকুলেশন বসাও 6/5, আর নিচে কত এম এর মান কত বলে দিয়েছিল 2 গ্রাম, ভরের মান 2 গ্রাম মানে 2 ইন্টু 10⁻³ কেজি, তো নিচে বসাও 2 ইন্টু 10⁻³ তো 2 2 ক্যান্সেল, ওপরে চলে গেলে হয়ে যাচ্ছে 6/5 ইন্টু 10⁻+3, ওকে। আচ্ছা এটাকে ক্যালকুলেশন কিভাবে করা যায় তো দেখা যাক, রুট কত এখানে 6 নিচে 5 ওপরে 6, তার মানে 1.2 ইন্টু 10⁻3, তো ক্যালকুলেশন করো কত আসছে দেখো, এখানে 10 সমান ক্যালকুলেশন করা যাক, 1.2 10 গুণ করে দাও, মানে রুটের মধ্যে কত তো চলে রইল √12 ইন্টু 10⁻²। আচ্ছা 12 মানে কত 4 3 12, 4 মানে কত বাইরে বেরিয়ে আসলে 2 √3 ইন্টু 10⁻2টা রুটের বাইরে গেলে 10⁻1, √3 মান কত 1.732, তো 2 ইন্টু 1.73 ইন্টু 10⁻1 10 গুণ করে দাও, তো 2 ইন্টু 1 পয়েন্ট মানে 17.3, এইটা হয়ে যাবে আনসার। তো আনসারে গেলো 3 2 6, 2 7 14, 4 হাতে আছে 1, 2 1 2 1 3, তো 34.6 মিটার পার সেকেন্ড। তার মানে বোঝা যাচ্ছে আধানটাকে যদি এখান থেকে ছেড়ে দিই, ও যখন স্পিডে এখান থেকে ওদের সংযোজক রেখা অতিক্রম করবে, বেগের মান হয়ে যাবে 34.6। বাকি তো ক্যালকুলেশন, দেখো কনসেপ্ট রাখো, আর বাকি তো ক্যালকুলেশন, শুধু আর কিছু নেই। এখান থেকে যখন ছেড়ে দেওয়া হচ্ছে এখানকার স্থিতিশক্তি, ও যখন এখান থেকে এইখানে গেল এখানকার স্থিতিশক্তি, দুটো স্থিতিশক্তি বিয়োগ করে দাও, ওটাই কি ওর গতিশক্তির সঙ্গে সমান, এই যে ইউএফ মাইনাস ইউআই সমান ½ mv²। তো
তো স্টুডেন্টস এই ছিল আজকের আমাদের ক্যালকুলেশন। তো মোটামুটি যতগুলো সম্ভব করালাম তোমাদের স্থিতিশক্তি রিলেটেড অঙ্ক। তোমরা যদি এর বাইরে অঙ্ক পাও তো অবশ্যই তোমরা চেষ্টা করো। আশা করি কনসেপ্ট তোমরা যা পেয়েছো এখান থেকে অন্যান্য অঙ্কগুলো সলভ করতে পারবে। তো আজকের ছিল এইটা তড়িৎ বিভব চ্যাপ্টারের লাস্ট টপিক। আর এরপরে আমরা একদম নতুন চ্যাপ্টারে যাব, ধারক করতে যাব। তো তোমরা যারা নিউ ভিউয়ার্স আছো তাদেরকে বলা যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে করে নতুন ভিডিও আমি যখনই আপলোড করব তোমাদের কাছে যেন পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।